তো আজকে যেটা আহ, আজকে তো আমাদের ফার্স্ট লেকচার বলতে গেলে। তো প্রথমে আসবো যেটা তোমাদের কোর্সের নাম হচ্ছে মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড এমবেডেড সিস্টেমস ডিজাইন। এবং আহ, এখানে দুইটা অংশ অ্যাকচুয়ালি আছে, একটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলার আর একটা হচ্ছে এমবেডেড সিস্টেম। তো এমবেডেড সিস্টেম কি এবং মাইক্রোকন্ট্রোলার কি আজকের ক্লাসে আমরা জাস্ট এগুলা সম্পর্কে একটু বলতে গেলে থিওরিটিক্যাল কথাবার্তা একটু দেখব। যেমন প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ মাইক্রোকন্ট্রোলার। হোয়াট ইজ মাইক্রোকন্ট্রোলার, যেমন এখানে মাইক্রোকন্ট্রোলারের এই এত বড় একটা ডেফিনিশন দেওয়া আছে। এই ডেফিনিশনের মধ্যে মেইন কথা যেটা সেটা হচ্ছে, আমরা যদি প্রথম সেন্টেন্সটা একটু পড়ি তাহলে বুঝতে পারবো। এ মাইক্রোকন্ট্রোলার অথবা মাইক্রোকন্ট্রোলার ইউনিট, সংক্ষেপে বলা হয়ে থাকে এমসিইউ, is a small computer on a single metal oxide semiconductor অথবা MOS integrated circuit or IC বা চিপ। এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বুঝতে পারতেছি, এখানে বুঝতে পারতেছি যে এই মাইক্রোকন্ট্রোলার হচ্ছে অ্যাকচুয়ালি একটা ছোট্ট কম্পিউটার যার মধ্যে সমস্ত কিছু এক জায়গায় এমবেড করা, সরি, এক জায়গায় ইন্টিগ্রেট করা আছে, এক জায়গায় বসানো আছে। এখন এই সবগুলো কি জিনিস, যেমন এখানে বলা আছে এ মাইক্রোকন্ট্রোলার কন্টেইনস ওয়ান অর মোর সিপিইউস অ্যালং উইথ মেমোরি, অর্থাৎ সিপিইউ থাকবে, মেমোরি থাকবে, তারপর ইনপুট আউটপুট থাকবে ইত্যাদি, এবং সাথে আরো কিছু থাকবে যেগুলো এখানে আপাতত বলা হয়নি। তো এই ডেফিনিশনটা তোমরা জাস্ট মুখস্থ করতে হবে না, এটা জাস্ট দেখে রাখবা, যেহেতু আহ, আহ, জানতে চাওয়া হইতে পারে হোয়াট ইজ মাইক্রো কন্ট্রোলার। তো যতটুকু বুঝবা এবং এটা সম্পর্কে আরো ডিটেল পাবা এই লিংকে, এখানে লিংকটা দেওয়া আছে। আমি এই পিডিএফটা তোমাদের পরবর্তীতে সুবিধা মতো সময় দিয়ে দিব, যাতে তোমরা যখন স্টাডি করবা ইজি হয় যেন তোমাদের জন্য। তো এইখানে এই যে সহজ ভাষায় লেখা আছে পরে, যে মাইক্রোকন্ট্রোলার ইজ এ সিঙ্গেল মাইক্রোচিপ which consists of CPU, RAM, ROM, timer IC বা timer, input output port, serial communication port within that single IC। মানে এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো, যেমন ইন্টেল 8051 মাইক্রোকন্ট্রোলারের এই একটা ছবি দেওয়া, পাশে আরেকটা মাইক্রোকন্ট্রোলার 80 মেগা মাইক্রোকন্ট্রোলারের ছবি দেওয়া। তো এই মাইক্রোকন্ট্রোলারের সম্পর্কে আমরা স্টাডি করব ইন্টেল 8051, তোমাদের সিলেবাসে যেটা আছে ইন্টেল 8051 মাইক্রোকন্ট্রোলার সম্পর্কে। এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে যেখানে বিভিন্ন দেশে যেটা শেখানো হয় মাইক্রো কন্ট্রোলারে, এটা নরমালি এই ইন্টেল 8051 মডেলটাকেই প্র্যাকটিস করানো হয় বোঝার জন্য, কারণ এটা খুব সিম্পল মাইক্রো কন্ট্রোলার এবং সিম্পল জিনিস দিয়ে শিখলে আহ, এর পরবর্তী যে কমপ্লেক্স মাইক্রো কন্ট্রোলার গুলো আছে সেটা বুঝতে ইজি হয়। তো সেজন্য এই ইন্টেল 8051 মাইক্রো কন্ট্রোলারটা এখানে তোমাদের সিলেবাসে দেওয়া। তো এইখানে আগে একটু বলি, যেমন ইন্টেল 8051 মাইক্রো কন্ট্রোলারের এইখানে 40টা পিন আছে, এই সাইডে 20টা, আবার এই সাইডে 20টা, লেফট সাইডে 20টা, রাইট সাইডে 20টা। এই 40টা পিনের মধ্যে এখানে বলা হচ্ছে যে এই ডেফিনিশন যদি আমরা দেখি, এই ডেফিনিশন অনুযায়ী আহ, এই ডেফিনিশন অনুযায়ী মাইক্রো কন্ট্রোলারের ভিতরে, মাইক্রো কন্ট্রোলার একটা সিঙ্গেল মাইক্রোচিপ, এই যে এটা একটা সিঙ্গেল মাইক্রোচিপ যার ভিতরে সিপিইউ আছে, কোন এক জায়গায় ধরে নিলাম এই জায়গায় সিপিইউ আছে, র্যাম রম আছে, ধরে নিলাম এই জায়গায় র্যাম রম আছে, তারপর টাইমার আছে কোন এক জায়গায়, এইখানে টাইমার আছে, ইনপুট আউটপুট পোর্ট ধরে নিলাম, ইনপুট আউটপুট পোর্ট অ্যাকচুয়ালি পুরো চারপাশে ছড়ায় থাকে, মানে এই সাইডেও থাকে, এই পুরো এই সাইডেও থাকে, আবার এইদিকেও থাকে, চারপাশে ছড়ায় থাকে। ইনপুট আউটপুট পোর্ট, সিরিয়াল কমিউনিকেশন পোর্ট, এটা অত বেশি, অত দুইগুলো থাকে না, হয়তো 3-4টা পিন থাকে। এইখানে যে 40টা পিন আছে, 40টা পিনের মধ্যে 3-4টা পিন হয়তো থাকে।
তো এই সমস্ত কিছু এই সিঙ্গেল একটা আইসির মধ্যেই ইন্টিগ্রেট করা থাকে, এবং এই আইসি যদি বাজারে কিনতে যাও দেখবা এই আইসির দাম হয়তো খুব বেশি হলে এই এই মডেলের আইসিটা এইটার দাম হয়তো বা দেখা যাবে 100 টাকা 120 টাকা এরকম হয়তো পাওয়া যাচ্ছে। মানে মাত্র 120 টাকার মধ্যে আমি সমস্ত কিছু একটা জায়গায় পেয়ে যাচ্ছি। তো মাইক্রো কন্ট্রোলার হচ্ছে এইরকমই একটা ডিভাইস বা এরকমই একটা আইসি যার যার মধ্যে সবকিছু এক জায়গায় আছে। একই রকম ভাবে এখানে আরেকটা কোম্পানির মাইক্রো কন্ট্রোলার দেওয়া আছে, যেমন এটা হচ্ছে এটি মেগা 328 মডেল বা 328P মডেল, যেটা হচ্ছে অ্যাটমেল কোম্পানির। উপরে দেখবা এখানে ছবিতে দেখা যাচ্ছে অ্যাটমেল কোম্পানির এটি মেগা 328P মাইক্রো কন্ট্রোলার। এখানেও হয়তোবা 40 পিনের এটা আইসি। এটা নট নেসেসারি কয়টা আছে এটা আমাদের এখন প্রয়োজন নেই, আমাদের দরকার হচ্ছে এইগুলার কাজ কি। হয়তো এটা 40 পিন, এটা মেবি 32 পিনের আইসি আছে, এই সাইডে 16টা এই সাইডে 16টা। তো আমরা আস্তে ধীরে এখন যাব, যেমন তোমরা মাইক্রো কন্ট্রোলার এই সেমিস্টারে পড়তেছো, মাইক্রো কন্ট্রোলার এখানে পড়তেছো, এর আগের সেমিস্টারে কোন এক সেমিস্টারে তোমরা মাইক্রো প্রসেসর পড়ছো। মাইক্রো প্রসেসর কোন সেমিস্টারে পড়ছো তোমরা? স্যার 8th সেমিস্টারে স্যার। আর এটা কত সেমিস্টার? এটা 10th সেমিস্টার স্যার। এটা 10th সেমিস্টার। আচ্ছা, এখন তোমাদের একটা কোশ্চেন হয়তো আসতে পারে যে মাইক্রো কন্ট্রোলার আর মাইক্রো প্রসেসরের মধ্যে পার্থক্যটা কি। এইগুলো আমরা আজকের লেকচারে হয়তো দেখব যদি সম্ভব হয়, আর আজকে না হলে নেক্সট লেকচারে তো অফকোর্স দেখা হবে। তো এর পরে অংশে আমরা যাই, তখন আস্তে আস্তে আগাই, তখন দেখতে বা বুঝতে ইজি হবে। যেমন এখানে এখানে আরো কিছু মাইক্রো কন্ট্রোলারের ছবি দেওয়া আছে। যেমন এখানে এটা হচ্ছে অ্যাটমেল এবিআর। এবিআর অ্যাকচুয়ালি এবিআর মানে হচ্ছে, এবিআর হচ্ছে মডেলের নাম, কোম্পানি হচ্ছে অ্যাটমেল, অ্যাটমেল কোম্পানি। তারপর এখানে আরো কিছু এটিএক্স মেগা, এটি মেগা, এগুলো সবই অ্যাটমেল কোম্পানির। তারপর এখানে আরো একটা আছে মাইক্রোচিপ কোম্পানি। মাইক্রোচিপের এই ডিজাইনটা এখানে খেয়াল করো 16F, না 18F, সরি 18F মডেলের একটা আছে এখানে। তারপর এটা তো 8051 দেখলাম। তারপর এখানে আছে আরডুইনো ইউনো মডেল, যেটা এটা তোমরা আরডুইনো হয়তো তোমরা অনেকে দেখেও থাকতে পারো অথবা অ্যাটলিস্ট শুনে থাকতে পারো। তারপর এআরএম মডেল, এআরএম বা আর্ম প্রসেসর এটাকে বলা হয়, এবং এটা অনেক অনেক সময় এই মোবাইলেও ইউজ করা হয় এআরএম এই প্রসেসরটা। মানে মোবাইল আমাদের যে ধরো শাওমি মোবাইল, কথার কথা এক্সাম্পল হিসেবে বললাম, নট নেসেসারি শাওমিতে ইউজ হবে, আরো অন্যান্য ডিভাইসে ইউজ হতে পারে। তো এই যে বর্তমানে যে নতুন নতুন মোবাইল যেগুলা, সেগুলাতে এই টাইপের আর্ম প্রসেসর অথবা আরেকটা আছে স্ন্যাপড্রাগন, আর আরো কি কি জানি নাম আছে, কোয়ালকম প্রসেসর, এইগুলা ইউজ হয়ে থাকে। তো এত ডিটেলে আমরা যাব না, আমরা বেসিক লেভেলেই থাকবো, যে যাতে মোটামুটি একটা বোঝা যায় যে এইখানে কি করতে হবে বা কি করা হয় বিভিন্ন অ্যাপ্লিকেশনে। এইখানে কয়েকটা জিনিস খেয়াল করো। যেমন আহ, এখানে যে 8টা ছবি দেওয়া আছে, এই 8টা ছবির মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন এটা একটু ছোট সাইজের, কারণ এবং এখানে দেখতেই পাচ্ছি এখানে পিন সংখ্যা কম। আবার এটা একটু বড় সাইজের, এখানে এটা পিন সংখ্যা বেশি, 40 পিনের। এটা খুব সম্ভবত হয়তো বা 24 বা 32 পিনের এরকম আইসি হয়তো বা এটা আছে। তারপর এখানে খেয়াল করো, এইটাতে আহ, এক সাইড, দুই সাইড, তিন সাইড, চার সাইডেই পিন বের করা আছে। বাট এইটাতে আবার দুই সাইডে পিন দেওয়া, এখানেও আবার চার সাইডে পিন দেওয়া মাইক্রোচিপে। আর আরডুইনো তো এটা তো আরেকটা আরো অ্যাডভান্স লেভেলের,
এটার মধ্যে যে ধরো এই যে এই আইসি যেটা আমি হাইলাইট করলাম এখানে নীল কালারের, যেটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এই নীল কালারের অংশটা হচ্ছে জাস্ট মাইক্রো কন্ট্রোলার। বাকি অংশ যেটা আছে এগুলো হচ্ছে বিভিন্ন আইসির বিভিন্ন অংশ। বলতে গেলে আমরা আহ, ধরো তোমরা মাদারবোর্ডের নাম তো হয়তো শুনছো নিশ্চয়ই, যে মাদারবোর্ডের ভিতরে সমস্ত কিছু এক জায়গায় বসানো থাকে। সেইভাবে এখানে এই আরডুইনোটা হচ্ছে কাইন্ড অফ এক ধরনের মাদারবোর্ড, যার মধ্যে এই প্রসেসর এখানে বসানো আছে বা মাইক্রো কন্ট্রোলার যেটাকে আমরা বলতেছি, এবং অন্যান্য জায়গায় আরো বিভিন্ন পোর্ট বের করা আছে। এই এই জায়গায় এই পোর্ট সব দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি, এই জায়গায় পোর্ট দেওয়া আছে। ঠিক আছে, এই বিভিন্ন এই পোর্টের এক একটার কাজ এক এক রকম। তো আমরা অ্যাকচুয়ালি আরডিনো দেখবো না, আমরা দেখবো ইন্টেল 8051 মাইক্রো কন্ট্রোলার, এবং এই সম্পর্কে যতটুকু ডিটেল পসিবল আমরা জানার চেষ্টা করব। হয়তোবা তোমাদের কোয়েশ্চেন আসতে পারে আমরা কেন আরডিনো শিখতেছি না অথবা অন্য কোনোটা শিখতেছি না। এটার একটা অ্যান্সার তো দিছি, সেটা হচ্ছে যে এইটা বলতে গেলে ওয়ার্ল্ড ওয়াইড এরকম এটা করা হয় যে সিম্পল কন্ট্রোলার দিয়ে যদি আমরা, সিম্পল মাইক্রো কন্ট্রোলার দিয়ে যদি আমরা শিখি, তাহলে এর বাকি যেগুলো আছে সেগুলো আমরা আইডিয়া করতে পারবো এবং সহজে ধরতে পারবো। প্রথমেই আমরা বেশি কঠিনে যাব না, তাহলে আমরা ধরতে পারবো না। আর আরডিনোটা নর্মালি এই স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসে এটা দেখানো হয় না বা করানো হয় না। এটার জন্য আলাদা করে একটা কোর্স যদি কারো ইচ্ছা হয় সে করতে পারে। তোমাদের এই প্রাইম ইউনিভার্সিটিতে এরকম কোনো কোর্স নাই, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে এরকম কোর্স থাকতে পারে, যেমন হয়তোবা বুয়েটে অথবা এআইইউবি তে এরকম কোর্স আছে, যেটা আলাদা করে হয়তো 2 মাসের বা 4 মাসের একটা কোর্স থাকে। ওই মেবি 10,000, 12,000, 20,000 টাকার এরকম কোর্স থাকে। তো এইটা যাদের আগ্রহ আছে তারা এটা চাইলে করতে পারে, এবং ওইটা করে ওদের হয়তো ইজি হয় বিভিন্ন ধরনের চাকরি পেতে এই মাইক্রো কন্ট্রোলার ডিভাইসে। যেমন ধরো কারো কারো ইচ্ছা থাকে ওয়ালটনে চাকরি করা, মানে বাংলাদেশে যদি কারো চাকরি করার বিভিন্ন কোম্পানিতে চাকরির ইচ্ছা থাকে, তাহলে ওয়ালটনে অনেকের ইচ্ছা থাকে যাওয়া। তো ওয়ালটন এইরকম মাইক্রো কন্ট্রোলার নিয়ে অনেক কাজ করে। তো মাইক্রো কন্ট্রোলার নিয়ে যদি তোমাদের নিজস্ব কোনো কোর্স করা থাকে কোনো জায়গায়, তখন হয়তো তোমার ওখানে চাকরি পেতে সুবিধা হতে পারে। এটা একটা আইডিয়া দিলাম, নট নেসেসারি এরকম হবেই, কিন্তু হতে পারে। তো এইটা তোমরা চাইলে নিজেরা পরবর্তীতে যেখানে এই কোর্স করায় সেখানে তোমরা যোগাযোগ করে দেখতে পারো যে এরকম যদি ইচ্ছা হয় যে এইরকম লাইনে যাব। আচ্ছা, এইখানে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে এই জায়গায় দেখো একটা কথা বলা আছে, যেটা সেটা হচ্ছে এখানে আমরা যে আইসি গুলা দেখলাম, মাইক্রো কন্ট্রোলার আইসি গুলা, এই আইসি গুলা আহ, এই আইসি গুলার দুইটা টাইপ আছে। একটা টাইপকে বলা হয় ডিআইপি অথবা ডুয়াল ইনলাইন প্যাকেজ। কোনগুলাকে এটা বলা হয়, যে এখানে যে দুই লাইনে যেটা পিন বের করা, একটা লেফট সাইড একটা রাইট সাইডে পিন বের করা, এইগুলোকে বলা হয় ডিআইপি। যেমন ইন্টেল 8051 এটা একটা ডিআইপি আইসি, তারপর এই আইসিটাও ডিআইপি আইসি। তারপর এখানে আরেকটা আছে কিউএফপি, কোয়াড ফ্ল্যাট প্যাকেজ। কোয়াড ফ্ল্যাট প্যাকেজ মানে কি? কোয়াড মানে হচ্ছে চার, চার বলতে বোঝাচ্ছে যে চার দিক থেকে যে পিন বের করা আছে, যেমন এই আইসিতে চার দিক দিয়ে পিন বের করা, এই দুইটা আইসিতে এগুলোতে আইসি চার দিক দিয়ে পিন বের করা, এই আইসি গুলোকে বলা হয় কোয়াড ফ্ল্যাট প্যাকেজ আইসি বা কিউএফপি আইসি। তো এইগুলা হচ্ছে একটা পার্থক্য আইসি গুলোর মধ্যে। এইটার ক্ষেত্রে কোন কি বলবা তোমরা, ডিআইপি হবে না কিউএফপি হবে, কি হবে বলতে পারবা? আরডিনোর ক্ষেত্রে কি হবে? এটা স্যার কিউএফপি। কেন কিউএফপি? এটা চারদিকে স্যার পিন বের করা স্যার, হ্যাঁ, আইসি। এটা চার, এখানে যে আইসিটা আছে এই যে হাইলাইট যেটা জি স্যার। করলাম, এটা কিউএফপি প্যাকেজ। তো হয়তোবা এখানে এই যে এই এটিএক্স মেগা এটা ইউজ করা আছে। আচ্ছা, এটা হয়তো বলতে খেয়াল ছিল না, আরডুইনোটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাটমেল কোম্পানির একটা প্রোডাক্ট। এই যে উপরে যতগুলো দেখছো
এই উপরের গুলা হচ্ছে অ্যাটমেল কোম্পানির মাইক্রো কন্ট্রোলার, এবং আরডুইনোটা হচ্ছে অ্যাটমেল কোম্পানির মাইক্রো কন্ট্রোলার দিয়ে তৈরি করা একটা ছোট্ট কম্পিউটার। ঠিক আছে। আর আরডুইনো হচ্ছে এই যে এই প্রসেসর গুলা যে কোনো একটা বা এক বা একাধিক প্রসেসর নিয়ে গঠিত একটা ছোট্ট কম্পিউটার হচ্ছে আরডুইনো। খুবই ছোট্ট, যেটা যে নর্মাল কম্পিউটারের মতো কাজ করবে না, এটা স্পেসিফিক কাজে ইউজ করা হয়। আচ্ছা, এখন আসবো আমরা একটু ছোট্ট পার্থক্য দেখব। ব্লক ডায়াগ্রাম অফ মাইক্রো কন্ট্রোলার, এটা জাস্ট সিম্পল একটা ছবি, বই থেকে নেওয়া, স্ক্রিনশট নেওয়া। যে ছবিতে এরকম আছে যে একেবারে এত সিম্পল ভাবে বলা হচ্ছে যে এই এই পুরো ব্লকটা যদি আমি আইসি মনে করি, যেটা আমি হাইলাইট করলাম, এই পুরোটা যদি আইসি, মাইক্রো কন্ট্রোলার আইসি মনে করি, তাহলে এই আইসির মেইন 6টা ভাগ আছে। প্রথম একটা ভাগ হচ্ছে সিপিইউ, তারপর হচ্ছে র্যাম, রম, আইও বা ইনপুট আউটপুট, টাইমার এন্ড সিরিয়াল কমিউনিকেশন পোর্ট। তো এইগুলা সম্পর্কে অত ডিটেইলে আমরা যাব না, এগুলো তোমরা অনেক আগে থেকেই হয়তো পড়ে আসছো, কম্পিউটার ফান্ডামেন্টালস, তারপর হয়তো বা ডিজিটাল ইলেকট্রনিক্সেও এই নামগুলো শুনে আসছো, আবার মাইক্রো প্রসেসর তো পড়ছোই, এত ডিটেইলে যাব না। মেইন যে কথাটা হচ্ছে এই সমস্ত কিছু একটা আইসির ভিতরে বসানো, সবকিছু। ঠিক আছে, যেমন এই যে এই আইসির ভিতরে এই সমস্ত কিছু বসানো আছে। কিভাবে বসানো আছে এইগুলো আমরা ডিটেলে হয়তো দেখবো না, কিন্তু ব্লক ডায়াগ্রাম আকারে বা এইটারই আর একটু ডিটেল ব্লক ডায়াগ্রাম আকারে আমরা একটু পরে দেখবো, হয় আজকে অথবা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, এইখানে এরপরে যেটা আসবো সেটা হচ্ছে রাইট ডাউন সাম অ্যাপ্লিকেশনস অফ মাইক্রো কন্ট্রোলার। এইটা বোঝার আগে আমরা আরেকটা বিষয় একটু দেখবো। এটা বোঝার আগে আমরা যেটা দেখবো সেটা হলো, এই ধরো একটা ছবি আগে আঁকি, তারপর আমি তোমাদের বলছি। তো এখানে যে ছবিটা আমি ড্র করলাম, এই ছবিটাকে বলা হয়ে থাকে রেজিস্টার। রেজিস্টারটা কি? রেজিস্টার হচ্ছে এক ধরনের মেমোরি ডিভাইস। আমি আগে স্পেলিংটা লিখি, তখন হয়তো বুঝতে ইজি হবে। যেমন রেজিস্টার, এই রেজিস্টার হচ্ছে এক ধরনের ছোট্ট মেমোরি ডিভাইস। এই মেমোরি ডিভাইসের কাজ কি? বাইনারি ইনফরমেশন স্টোর করা। হয়তোবা তোমরা
ডিজিটাল ইলেকট্রনিক্স, তারপর মাইক্রোপ্রসেসরেও এই শব্দগুলো শুনে আসছো। রেজিস্টার, এই রেজিস্টারটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে 8টা ঘর আমরা দেখতে পাচ্ছি, যেমন D0 থেকে D7 পর্যন্ত, যার মধ্যে এটা হচ্ছে এমএসবি পজিশন আর এটা হচ্ছে এলএসবি পজিশন। মানে হচ্ছে এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, অর্থাৎ যথাক্রমে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট পজিশন। তো এই আম, এই রেজিস্টারে অ্যাকচুয়ালি কি থাকে, এই রেজিস্টার গুলোর ভিতরে জাস্ট এক বিটের একটা ইনফরমেশন থাকে, যেমন হয় 1 অথবা 0, এর বাইরে আর কোনো কিছু থাকে না। ঠিক আছে, প্রত্যেকটাই হয় 1 অথবা 0, এরকম থাকবে 1 অর 0। এইখানে এই যে যতগুলো ঘর আছে এই প্রত্যেকটাই জাস্ট একটা ভ্যালু 1 অথবা 0 থাকবে, এবং এই প্রত্যেকটা ঘরকে আলাদা করে ফ্লিপ ফ্লপ বলা হয়। এটাও হয়তো বা তোমরা পড়ছো, ফ্লিপ ফ্লপ, ডিজিটাল ইলেকট্রনিক্স এটা ছিল। এই ফ্লিপ ফ্লপের বৈশিষ্ট্য হচ্ছে সে এট এ টাইম যে কোনো একটা ভ্যালু ধরে রাখতে পারে, হয় 1 অথবা 0, এর বেশি না। ফ্লিপ ফ্লপ হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম একটা মেমোরি ইউনিট। এই রেজিস্টার হচ্ছে মোর দ্যান ওয়ান ফ্লিপ ফ্লপ নিয়ে, একাধিক ফ্লিপ ফ্লপ নিয়ে গঠিত একটা মেমোরি ডিভাইস। নরমালি বর্তমানে 8 বিটের রেজিস্টার পাওয়া যায়। তো এখন রেজিস্টার সম্পর্কে ডিটেল বলার আগে আরো কিছু একটু আসি। যেমন এই টাইপের একটা শব্দ তোমরা পাবা, যে রেজিস্টর। রেজিস্টর মানে কি কেউ বলতে পারবা? হ্যালো? রেজিস্টর তো স্যার ওই রেজিস্ট্যান্সি বুঝায় স্যার, এরকম মানে হ্যাঁ, যেটা রেজিস্ট্যান্স বাধা দেয় স্যার। যেটা বাধা দেয় এমন একটা ডিভাইস। যেমন এই যে এর ইউনিট কি বলতে পারবা? স্যার ওহম। ওহম। ওহম স্যার। হ্যাঁ, এটার ইউনিট হচ্ছে ওহম। এরকম আরেকটা শব্দ আছে রেজিস্ট্রার, এটার মানে বলতে পারবা? এই শব্দটা কি শুনছো কেউ, রেজিস্ট্রার শব্দটা? স্যার এমনিতে তো স্যার শোনো নাই এটা? আচ্ছা আমি বলি, যদি কারো জানা থাকে তাহলে বলতে পারো। রেজিস্ট্রার শব্দটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলের একটা ডেজিগনেশন বা একটা পোস্ট, যে পোস্টটা হচ্ছে ভিসির পরে এটা থাকে, ভিসির পরে রেজিস্ট্রার। এবং রেজিস্ট্রার যে যিনি হন ওনার কাজ হচ্ছে ইউনিভার্সিটিকে পরিচালনা করার জন্য যতটুকু যা যা করা দরকার ভিসির নির্দেশ মোতাবেক সেই কাজগুলো করা। ঠিক আছে, তো এইরকম দেখবা তোমরা 3 তলায় তোমার যে অফিস আছে, যে ইউনিভার্সিটির অফিস রুম গুলা, ওখানে রেজিস্ট্রার স্যার বসে থাকেন। রেজিস্ট্রার আছেন, ডেপুটি রেজিস্ট্রার থাকেন, এবং অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, এইসব ইত্যাদি পদ থাকে জি স্যার। ওনাকে হেল্প করার জন্য। তো এই এই স্পেলিং গুলো একটু খেয়াল রাখবা, যে কোনটা কি বুঝাচ্ছে, কোন মানে বুঝাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন আসবো আরেকটা বিষয় আছে। এইটা তো মোটামুটি আমরা বুঝলাম যে এই রেজিস্টার জিনিসটা কি, যদিও এটা হয়তোবা তোমরা ডিটেল আগে পড়ে আসছো, তারপরও আমি বলার উদ্দেশ্য হচ্ছে একটু রিভাইজ করা, যদি কেউ ভুলে গিয়ে থাকো। এখন এটা, এই রেজিস্টারটা এখানে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে একটা মেমোরি ডিভাইস, যে 1 অথবা 0 স্টোর করতে পারে। এটা কত বিটের মেমোরি রেজিস্টার, এটা কেউ বলতে পারবা? 8 বিটের স্যার। হ্যাঁ, 8 বিটের রেজিস্টার। তো এখন 8 বিট যেহেতু আসছে, তো এখন কিছু কথা একটু বলি। যেমন
তোমরা যেহেতু মাইক্রোপ্রসেসর পড়ছো, তো মাইক্রোপ্রসেসরের অল্প কিছু একটু হিস্ট্রি আমরা একটু দেখবো। যেমন সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর এর নাম কি, কারো জানা আছে? স্যার মনে নাই। সর্বপ্রথম মাইক্রোপ্রসেসরের নাম হচ্ছে ইন্টেল 4004। এইটা 1971 সালে আবিষ্কার হয়। ইন্টেল 4004 এটাই সর্বপ্রথম মাইক্রোপ্রসেসর, এবং এরপর সম্ভবত 1-2 বছর পরে এর পরের ভার্সনটা আসে 8008। এবং 4004 যে প্রসেসরটা ছিল, এটা ছিল 4 বিটের প্রসেসর। 8008 টা ছিল 8 বিটের প্রসেসর। এরপর আরো অনেকগুলো আসছে, এগুলোর আমার নিজেরও মনে নেই। যেমন 8080, তারপর 8085, 8086। তোমরা 8086 গত সেমিস্টারে, অষ্টম সেমিস্টারে পড়ে আসছো। তারপর আরো আছে 8088, এবং এরকম অসংখ্য প্রসেসর আছে, যেটার অ্যাকচুয়াল লিস্ট তোমরা ইন্টারনেটে খুঁজলে হয়তো পাবা, এবং ইন্টেল কোম্পানি বলতে পারবে যে কি কি তারা বানাইছে। এবং ইন্টেলের পর শুরু হয়েছে আরো অন্যান্য কোম্পানিও এই প্রসেসর বানানোর এসে আসছে। তো আমরা এখন আপাতত জানি যে এই প্রসেসর গুলো আসছে। তারপর আরো ছিল পেন্টিয়াম পেন্টিয়াম প্রসেসর আসছিল, পেন্টিয়াম 4 পর্যন্ত আসছিল। পেন্টিয়াম 1 থেকে 1 2 3 4 পর্যন্ত আসছে, পেন্টিয়াম 1 2 3 4। এবং এই পেন্টিয়াম 4 ছিল 32 বিটের প্রসেসর, ঠিক আছে। এবং এর 8086 টা, এটা হচ্ছে 16 বিটের প্রসেসর, পেন্টিয়াম 32। তারপর এখানে আরো অনেকগুলা ভার্সন আসছে। এর মধ্যে এখন কোরাই, সম্ভবত কোরাই 9 চলে আসছে, মেবি বাজারে আসছে কিনা আমি শিওর না, বাট লিস্ট এটা আসার কথা। তো এইটা হচ্ছে 64 বিটের প্রসেসর। এবং আরো চলতেছে যে 128 বিটের প্রসেসর আমরা আনবো, মানে এই কোম্পানির চিন্তা ভাবনায় আছে 128 যখন বাজারে চলে আসবে, তখন এটার পরে 256 আনার জন্য তারা চেষ্টা করবে। তো এখন অবশ্যই আমি জাস্ট একটা কোম্পানির উদাহরণ দিচ্ছি, এছাড়া আরো অনেক কোম্পানি আছে, ওদেরও বিভিন্ন মডেলের আছে। হয়তো বা দেখা যাবে সব কোম্পানির যদি মিলানো হয়, চেক করা হয়, তাহলে দেখা যাবে হয়তো বা 1 লক্ষ প্রসেসরের নাম তোমরা পেয়ে যাবে। এতগুলো আমাদের জানার প্রয়োজন নেই। আমরা যেটা মেইন কথা যেটা হচ্ছে, এখান থেকে আমরা যেটা আসতেছি সেটা হলো, আমি একটু কপি করে আরেকটা বানাই, এবং এইখানে আমরা জাস্ট আলাদা করব, সেটা হচ্ছে এই বিট গুলো আমরা আলাদা করলাম। যে এখন তোমাদের কাছে যেটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এই 4 বিটের মাইক্রোপ্রসেসর অথবা 4 বিটের কম্পিউটার, ল্যাপটপ, 32 বিটের ল্যাপটপ, 64 বিটের কোর i5, কোর i7 বলতে তোমরা কে কি বুঝো? আচ্ছা, একটু হোল্ড করে, একটা কল আসতেছে, কেটে গেছে। আচ্ছা, বলো। এই তোমাদের কারো কি নলেজে আছে যে 4 বিট থেকে 256 বিটের প্রসেসর অথবা 256 বিটের ল্যাপটপ বা কোর i5, 64 বিটের কোর i5, এইগুলা বলতে কি বুঝো? তোমাদের কারো কোনো নলেজে আছে? না স্যার, খেয়াল নেই। আচ্ছা, এইটা হলো অ্যাকচুয়ালি, এখানে ধরো আমি যে ছবিটা আঁকছি রেজিস্টারের, এই যে রেজিস্টারের যে ছবিটা আঁকছি, এই ছবিটা এখানে বোঝাচ্ছে যে এই রেজিস্টারটা এট এ টাইম 8টা বিট নিয়ে কাজ করতে পারে, 8টা বিট বা 8টা ডাটা নিয়ে কাজ করতে পারে। সেরকম ভাবে প্রসেসরের যেটা থাকে, প্রসেসরকেও ওইরকম ভাবে ডিজাইন করা হয়
যে সে এট এ টাইম কয়টা ডাটা নিয়ে কাজ করতে পারবে। ঠিক আছে, এট এ টাইম সে কয়টা ডাটা নিয়ে কাজ করতে পারবে সেটাই হচ্ছে তার প্রসেসরের বিট। যেমন যদি আমরা 64 বিট বলে থাকি ফর কোর i5 বা কোর i9, এগুলো যদি 64 বিট বলে থাকি, তার মানে হচ্ছে সে একটা নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ সরি একটা নির্দিষ্ট সময় নয়, তার যে স্পিড আছে সেই স্পিডের একটা হিসাব আছে, সেই হিসাব থেকে যে ক্ষুদ্রতম টাইম আসে, সেই টাইমের উপর বেস করে সে ওই টাইমে 64টা বিট নিয়ে কাজ করতে পারবে সর্বোচ্চ, এর বেশি পারবে না। যেমন এটা এই ক্যালকুলেশনটা যদি আমরা দেখতে যাই, যেমন ধরো 1.8 গিগাহার্টজ, এরকম তো তোমরা শুনছো সবাই, তাই না? তো এই 1.8 গিগাহার্টজ মানে কি? এই গিগাহার্টজ বলতে কি বোঝাচ্ছে? এই গিগাহার্টজ হচ্ছে পার সেকেন্ড। হার্টজ বলতে কি বোঝায়? হার্টজ বলতে বোঝাচ্ছে হার্টজ, এটাকে আমরা যদি ইকুয়াল লিখতে চাই তাহলে 1.8 গিগা পার সেকেন্ড। গিগা পার সেকেন্ড মানে হচ্ছে সে এক সেকেন্ডে 1.8 গিগা ইনফরমেশন নিয়ে কাজ করতে পারে। 1.8 গিগা ইনফরমেশন, ঠিক আছে? তো এটা কিন্তু অনেক বিশাল। গিগা বলতে কত বোঝায়? গিগা বলতে বোঝাচ্ছে অ্যাবাউট, এটা যদি আমরা নর্মাল সেন্সে যদি ধরি তাহলে এটা অ্যাকচুয়ালি আসবে না। আমরা ক্যালকুলেটরে যদি আমরা দেখাই, ক্যালকুলেটরটা ওপেন করি, ক্যালকুলেটরে যদি আমরা দেখি তখন এটা আসবে যে 1.8 মাল্টিপ্লাই কত হবে? 1024 মাল্টিপ্লাই 1024, আরেকবার 1024। সো এতগুলা ডাটা নিয়ে সে কাজ করতে পারবে, এতগুলা বিট নিয়ে সে কাজ করতে পারবে এক সেকেন্ডে। এখানে কত আসে? এখানে প্রায় কত আসছে এখানে? 193 কোটি। 193 কোটি, হ্যাঁ, 193 কোটি বিট, মানে 193 কোটিরও বেশি 10 বিট নিয়ে সে কাজ করতে পারবে এক সেকেন্ডে। তাহলে চিন্তা করো, সে তার যে এখানে এখানে যে এই যে 64 বিট নিয়ে যেটা বলা হচ্ছে, তাহলে সে চিন্তা করো যে কতগুলো বিট নিয়ে সে এট এ টাইম কাজ করতেছে। এটাকে আরো স্প্লিট করতে হবে। তো মোট কথা হচ্ছে, সহজভাবে যদি বলতে যাই, সহজভাবে বলতে বোঝাচ্ছে যে এই এখানে যে এই যে বিট গুলা বোঝাচ্ছে সে এট এ টাইম 32টা বিট নিয়ে বা 64টা বিট নিয়ে কাজ করে। এরকম এক সেকেন্ডে সে লক্ষ লক্ষ বিট নিয়ে কাজ করতেছে, কোটি কোটি বিট নিয়ে কাজ করতেছে। 1.8 গিগাহার্টজ এর ক্ষেত্রেই 193 কোটির উপরে চলে গেছে। তো পার সেকেন্ডে, এটা আমি অবশ্যই একটা সিম্পল একটা হিসাব দিছি, এটা এত সিম্পল হয়তো হিসাব না। এই হিসাবটা আরো মানে এক্সাক্ট ইনফরমেশনটা আরো হয়তো বা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট ওনারা হয়তো বলতে পারবে। এটা নিয়ে এখন আমাদের জানারও প্রয়োজন নেই। আমাদের জাস্ট নর্মাল সেন্সে এটা থাকলেই এনাফ যে আমরা এট এ টাইম 64 বিট নিয়ে কাজ করব। এখন এই এত কথাবার্তা যেগুলো বললাম, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে আমরা যে মাইক্রো কন্ট্রোলার 8051 নিয়ে পড়বো, সেই 8051 মাইক্রো কন্ট্রোলার হচ্ছে 8 বিটের মাইক্রো কন্ট্রোলার। ওকে, 8 বিটের মাইক্রো কন্ট্রোলার, এবং এই অথবা 8 বিটের প্রসেসর আমরা বলতে পারি। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাসা বাড়িতে যদি একটু চিন্তা করা হয়, তখন দেখব যে মাইক্রো কন্ট্রোলার কোথায় আছে, বা মাইক্রো প্রসেসর বা প্রসেসর কোথায়, কোন কোন ডিভাইসে আছে, যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দেখবো আমাদের সর্বপ্রথমে চিন্তা আসবে আমাদের ল্যাপটপ বা ডেস্কটপে। এই ল্যাপটপ অথবা ডেস্কটপে এই প্রসেসরটা আছে। তারপর চিন্তা আসবে হয়তো আমাদের মোবাইলে আছে।
দেন কিন্তু আরো অনেক কিছু আছে যেটা আমরা জানি যে আমাদের বাসায় আছে, কিন্তু ওটার ভিতরে যে প্রসেসর আছে সেই জিনিসটা আমাদের নলেজে নেই। যেমন ধরো টিভির রিমোট কন্ট্রোল, তারপর কারো যদি ফ্রিজ থাকে, এসি, ওয়াশিং মেশিন, কফি মেকার, তারপর এমনকি বর্তমানে এত অ্যাডভান্সড হয়ে গেছে যে ল্যাপটপের, সরি ল্যাপটপ না, ডেস্কটপের যে কিবোর্ড আলাদা করে পাওয়া যায়, অথবা ল্যাপটপের জন্য যে কিবোর্ড যদি কেউ আলাদাভাবে কিনে, সেই কিবোর্ডের ভিতরে একটা প্রসেসর থাকে। তারপর এই মাউসের ভিতরে প্রসেসর থাকে। প্রিন্টার, স্ক্যানার, মনিটর, যদি আলাদা আলাদা মনিটর কেনা হয় সেগুলোর জন্য আলাদা করে প্রসেসর থাকে। তুমি যদি ল্যাপটপের কথাও চিন্তা করো, ল্যাপটপের জন্য আলাদা করে ডেডিকেটেড, মনিটরের জন্য ডেডিকেটেড একটা প্রসেসর থাকে, যেটা আমরা অত চিন্তাও করি না যে এখানে এত কিছু আছে, কারণ এর ভিতরে সবকিছু দেওয়া আছে, আমাদের এত দেখার সময় নেই বা বোঝার দরকার পড়ে না। তারপর হতে পারে মাইক্রোওয়েভ ওভেন এবং আরো এরকম অসংখ্য অ্যাপ্লিকেশন আছে। তো এখন এইটা বলার উদ্দেশ্য হচ্ছে এই, সরি, এই 8 বিটের এই যে যতগুলো আমরা নাম বললাম, এর মধ্যে ল্যাপটপটা বাদ দিয়ে, ল্যাপটপ ল্যাপটপ আর ধরো মোবাইলটা বাদ দিয়ে বাকি সবগুলোতে 8 বিটের প্রসেসর ইউজ করা হচ্ছে বর্তমানে। যেমন টিভি রিমোটে 8 বিট আছে, এসি, ফ্রিজ, এগুলোতে 8 বিটের প্রসেসর আছে। তো এইরকম ভাবে যদি আমরা চিন্তা করি, তো মোটামুটি একটা হিসাব আসছে যে প্রায় 98% ডিভাইস যেটাতে প্রসেসর ইউজ করা হয় সেটা 8 বিটের প্রসেসর দিয়ে তৈরি। আর বাকি যত ল্যাপটপ, ডেস্কটপ, অন্যান্য যত ডিভাইস আছে, মোবাইল, ওগুলো সব মিলায় দেখা যাবে 2% হচ্ছে মাত্র। মানে কত, মানে আমরা আহ, চারপাশে ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল দেখতেছি, কারো কারো হাতে 2টা মোবাইল আছে, তারপরও দেখা যাচ্ছে যে 8 বিটের প্রসেসর হচ্ছে 98% ডিভাইসে ইউজ হচ্ছে। আর বাকি যতগুলো আছে 16 বিট হতে পারে, 32 বিট, 64 বিট, 4 বিটের এখন আর পাওয়া যায় না, 4 বিট শেষ। 4 বিটের প্রসেসর আর পাওয়া যায় না। তো এই যে এই চারটার মধ্যে 8 বিটটাই হচ্ছে 98%, বাকি তিনটা মিলে হচ্ছে 2%। 128 এখনো বাজারে আসে নাই, 4 বিট শেষ, 256 আসেনি। তো এইটা এত, এবং বলা হয়ে থাকে যে প্রায় প্রত্যেকটা মানুষের কাছে যদি এভাবে যদি চিন্তা করা হয়, 780 কোটি মানুষ বর্তমানে আছে। ধরা হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি পুরো ওয়ার্ল্ডে মোটামুটি 50% মানুষের কাছে ল্যাপটপ বা ডেস্কটপ আছে ধরা হচ্ছে মোটামুটি। তাহলে চিন্তা করো, তারপর এর বাইরেও মানে আহ, মানে এই 50% মানুষের কাছে ল্যাপটপ, ডেস্কটপ থাকার পরও সেটা মাত্র 2% হচ্ছে ওভারঅল। তো এই বিষয়টা বলার উদ্দেশ্য ছিল যে এখানে যে আমরা এই অ্যাপ্লিকেশন যেটা দেখব, এই রাইট ডাউন সাম অ্যাপ্লিকেশনস অফ মাইক্রো কন্ট্রোলার, এইখানে এই কথাবার্তা, এখানে এত কথাবার্তা তো বলা নেই, এখানে জাস্ট নামগুলো দেওয়া আছে। যেমন এটা যদি তোমরা পড়ে দেখো তখন এখানে দেখবা যে কি কি জিনিস এখানে ইউজ করা হয়ে থাকে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে আরো ডিটেলে এই জায়গায় এই লিংকে পাবা, আর আমি কিছু বইয়ের স্ক্রিনশট তোমাদের দিয়ে রাখছি। যেমন এক্সাম্পল কি কি হতে পারে, এই এক্সাম্পল এখানে দেওয়া আছে। যেমন এই যে টিভিতে, আমি টিভিতে বলতে ভুলেই গেলাম, টিভিতে আছে, হোম ফ্যাক্স মেশিনে আছে, হোম কম্পিউটারে বলতে ছোট ছোট কম্পিউটার যেগুলা সেগুলাতে আছে, প্লাস ওই কম্পিউটার গুলার যে কিবোর্ড, মাউস, ওই সমস্ত ডিভাইস গুলাকে বোঝানো হচ্ছে। টেলিফোন, টেলিফোনের ভিতরে আছে, যেমন আগের, এখন তো আমরা সেরকম ইউজ করি না, কিন্তু আগের যে অ্যানালগ ফোন ছিল, ওই ফোনের ভিতরেও এইরকম প্রসেসর ছিল। সরি, অ্যানালগ ফোন বলতেছি, এই যেগুলো ল্যান্ড ফোন, যেগুলা ল্যান্ড ফোন গুলোতে এরকম ডিজিটাল বা অ্যানালগ যেটাই হোক, ওটাতে এরকম প্রসেসর ইউজ করা হতো। তারপর আরো আছে কেবল টিভি, ক্যামকর্ডার, ভিসিআর, রিমোট কন্ট্রোল, ভিডিও গেম, ভিডিও গেমেও পর্যন্ত মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হচ্ছে। এবং আরো অনেক ডিভাইস আছে, স্ট্রিমিং মেশিন, পেজিং, ক্যামেরা, যদি কারো ডিএসএলআর ক্যামেরা থাকে ওইটাতেও এই মাইক্রো কন্ট্রোলার ইউজ করা হয়। তারপর এখানে আরো এক্সাম্পল,
মাইক্রোওয়েভ ওভেন এটা তো বললাম, লেজার প্রিন্টার, কালার প্রিন্টার, পেজিং, কেউ নাম শুনছো? পেজিং বা পেজার, এরকম কেউ নাম শুনছো আগে? না স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, পেজার হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের ছোট্ট ডিভাইস যেটা আমরা নর্মালি ইউজ করি না। এটা এখন বর্তমানে হয়তোবা বিভিন্ন ওই সিকিউরিটি পারপাজে যারা আছে তারা ইউজ করে। সিকিউরিটি বলতে মিলিটারি, তারা হয়তো ইউজ করে। যে এটা করা হয় যে এটার মাধ্যমে একটা ছোট্ট মেসেজ, এসএমএস এর মতো একটা ছোট্ট মেসেজ লেখা হয়, লিখে পাস করে দেওয়া হয়, এবং এটা এই পেজার ডিভাইস যারা যারা ইউজ করতেছে তাদের সবার কাছে চলে যায়। মানে একসাথে একাধিক মানুষের কাছে অটোমেটিক মেসেজ চলে যায়। তো এই ধরনের একটা ডিভাইস যেটা আমরা নর্মালি ইউজ করি না, যে কারণে হয়তো জানিও না নামটা। এছাড়া আরো অনেক কিছু আছে, এখানে জাস্ট কয়েকটা এক্সাম্পল দেয়া। এখানে যে আমি এক্সাম্পল গুলো লিখছি এইটাই কিন্তু শেষ না, আরো আছে, কিন্তু লিখে তো আর শেষ করা যাবে না, সেই জন্য এখানে এই সংক্ষিপ্ত আকারে কয়েকটা জিনিসে জাস্ট দেয়া হয়েছে। তো তোমরা এগুলা জাস্ট পড়বা, দেখবা, কোশ্চেনে পরীক্ষা এরকম থাকবে যে তোমাদের পরীক্ষা সম্পর্কে পরে আমি বলবো যে কিভাবে হবে। নরমালি এটা একটা এমসিকিউ পরীক্ষা তো হবে, এটা তো বলছি, সাথে ভাইভাও হবে। ডিটেল কিভাবে, ডিটেলটা আমি পরে শেষ দিকে জানাবো যে পরীক্ষার পদ্ধতিটা কিরকম হবে, তখন তোমাদের পড়াশোনা করতেও একটু ইজি হবে। আপাতত জাস্ট এইগুলো ভিডিও গুলো ভালো করে দেখবা, যে আর পিডিএফ গুলো পড়বা। মোটামুটি শেষ দিকে চলে আসতেছি আজকের ইসে। অল্প একটু জাস্ট দেখবো, যেমন হোয়াট ইজ এমবেডেড সিস্টেম। ফোর্থ কোয়েশ্চেন, এমবেডেড সিস্টেমটা কি? এখন যেমন আমাদের তোমাদের কোর্সের নামই হচ্ছে মাইক্রো কন্ট্রোলার এন্ড এমবেডেড সিস্টেম ডিজাইন। তো এমবেডেড সিস্টেম ডিজাইনের যে এমবেডেড সিস্টেমের যে ডেফিনিশন আমরা এখানে ইন্টারনেট থেকে, এই উইকিপিডিয়া থেকে যেটা পাইছি সেটা আগে তোমাদেরকে বলি, তারপর এটা এক্সপ্লেন করব। যেমন an embedded system is a computer system combination of a computer processor, computer memory, input output peripheral devices that has a dedicated function within a larger mechanical or electrical system. এটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝানো হলো? এটাতে বোঝানো হচ্ছে এমবেডেড সিস্টেম অ্যাকচুয়ালি বা নরমালি মাইক্রো কন্ট্রোলার দিয়ে তৈরি করা হয়। কারণ কি, এখানে আমরা দেখতে পাচ্ছি এই এমবেডেড সিস্টেম হচ্ছে একটা কম্পিউটার সিস্টেম, ছোটখাটো একটা কম্পিউটার সিস্টেম, যেটা কম্বিনেশন অফ কম্পিউটার প্রসেসর মানে সিপিইউ, কম্পিউটার মেমোরি, র্যাম রম, ইনপুট আউটপুট, পেরিফেরাল ডিভাইসেস ইত্যাদি, এবং যেটা এক যেটা কিছু স্পেসিফিক ফাংশন কাজ করে, স্পেসিফিক ফাংশন ইমপ্লিমেন্ট করে। যেমন খুব সিম্পল ভাবে আমরা যদি বলতে চাই তাহলে হবে মাইক্রো কন্ট্রোলার যে সকল ডিভাইসে ইউজ হয় সেগুলোই এমবেডেড সিস্টেম। যেমন এই যে এখানে এই যে অ্যাপ্লিকেশন গুলো দেখলাম, এই অ্যাপ্লিকেশন গুলোই হচ্ছে এমবেডেড সিস্টেমের অ্যাপ্লিকেশন। মাইক্রো কন্ট্রোলার যেখানে ইউজ হয় সেটাই এমবেডেড সিস্টেম আমরা বলতে পারি। কেন, এটাও একটু পরে বলা আছে। তো মাইক্রো কন্ট্রোলার, এমবেডেড সিস্টেমের ডেফিনিশন আর মাইক্রো কন্ট্রোলারের ডেফিনিশনও প্রায় কাছাকাছি। মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে জাস্ট একটা চিপ, ঠিক আছে? যেমন উপরে যদি ছবিতে যাই তখন হয়তো বোঝাতে ইজি হবে। যেমন মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে জাস্ট একটা চিপ, ধরো এই চিপ, আর এইটাকে নিয়ে আমি একটা ডিভাইস তৈরি করছি, সেটা হচ্ছে এমবেডেড সিস্টেম। এই আরডিনোটা হচ্ছে এমবেডেড সিস্টেম, তারপর আর এইটার ভিতরে একটা মাইক্রো কন্ট্রোলার বসানো আছে। অবশ্যই আরডিনোটাও কমপ্লিট এমবেডেড সিস্টেম না, এটার সাথে আরো অনেক কিছু আমাদেরকে যোগ করতে হবে, যে কারণে এটা বলতে পারি হয়তো বা 25% এমবেডেড সিস্টেম। কিন্তু এটার সাথে যে বিভিন্ন কানেকশন করতে হবে, সেই কানেকশন কমপ্লিট হলে আমরা বলবো যে ওইটা আরডিনো দিয়ে তৈরি এমবেডেড সিস্টেম। তো এইখানে পরে দেখবা এই যে এইখানে এই কথাটা লেখা আছে যেটা আমি হাইলাইট করলাম। এখানে বলা হচ্ছে 98% of all microprocessors manufactured are used in embedded system। অর্থাৎ যত আমরা একটু আগে যে
এই এখানে যে এটা বললাম, এই যে এই কথাটা যেটা বললাম 4 বিট থেকে 64 বিট 128 বিট, এটা 98% ডিভাইস বা প্রসেসর হচ্ছে এমবেডেড সিস্টেমে ইউজ হয়। এখানে এই কথাটাই বলা আছে 98%। তো এখানে আবার 5 নাম্বার কোশ্চেন আছে এক্সাম্পল অফ এমবেডেড সিস্টেম। এই একই কথা অ্যাকচুয়ালি, এই এমবেডেড সিস্টেমের এক্সাম্পল আর মাইক্রো কন্ট্রোলারের এক্সাম্পল একই জিনিস। এটাও তুমি দিতে পারো, আবার স্পেসিফিক ভাবে আরো কিছু ডিভাইসের নাম এখানে অ্যাড করা আছে। যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া আছে MP3 প্লেয়ার, তারপর হচ্ছে ভিডিও গেম, এগুলো তো আমরা দেখছি, জিপিএস রিসিভার, তারপর হচ্ছে ওয়াশিং মেশিন, এগুলো ওয়াশিং মেশিন উপরে ছিল না, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, ডিশ ওয়াশার ইত্যাদি। তারপর অ্যাডভান্সড HVAC সিস্টেম, এগুলা এখানেও আমরা এই সব ইউজ করে থাকি। তারপর হচ্ছে হোম অটোমেশন, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমাদের বাসা বাড়ির মধ্যে আমরা হোম অটোমেশন করতে পারি মাইক্রো কন্ট্রোলারের মাধ্যমে। কিভাবে আমরা কোনো ওয়্যার্ড অথবা ওয়্যারলেস নেটওয়ার্কিং করতে পারবো। ওয়্যার্ড অথবা ওয়্যারলেস, মানে ওয়্যারলেস যেমন ধরো মোবাইল দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবো, আমাদের বাসা বাড়ির ফ্যানকে আমরা মোবাইল দিয়ে কন্ট্রোল করব। মোবাইলে কোনো অ্যাপ থাকবে, সেই অ্যাপে আমি একটা একটা সিগন্যাল দিব, সেই সিগন্যালের উপর বেস করে সে আমাদের বাসা বাড়ির যে লাইট ফ্যান আছে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো, অন অফ করতে পারবো, এমনকি স্পিড কন্ট্রোলও করতে পারবো, যে স্পিড বাড়ানো কমানো মোবাইল দিয়েই। এটা বর্তমানে পসিবল। তো এই কাজগুলোকে বলা হচ্ছে হোম অটোমেশন। সো হোম অটোমেশন হচ্ছে এমবেডেড সিস্টেমের সবচেয়ে বড় এক্সাম্পল, সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম্পল। এই হোম অটোমেশন নট নেসেসারি এটা শুধুমাত্র আমি যে বাসায় থাকি সেটা করতে হবে এমন কোনো কথা না, এটা অফিসেও হতে পারে। যেমন তোমাদের প্রাইম ইউনিভার্সিটি, ওখানেও চাইলে আমরা প্রত্যেকটা রুমকে কন্ট্রোল করতে পারবো, কন্ট্রোল করার সিস্টেম করতে পারবো। এটাকেও হোম অটোমেশন বলে। প্রত্যেকটা রুমকে আমরা ফ্যান ফ্যান লাইট ইত্যাদিকে আমরা কন্ট্রোল করতে পারবো, মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবো। এবং আরো একটা এক্সাম্পল হচ্ছে মোবাইল দিয়ে হয়তো করা অনেক সময় কঠিন হতে পারে, তখন আমরা ল্যাপটপ দিয়েও কন্ট্রোল করতে পারবো। ল্যাপটপের সাথে ইন্টারফেস করা থাকবে, কানেকশন করা থাকবে, তখন ধরো তোমাদের 4 তলার প্রত্যেকটা রুমের প্রত্যেকটা ফ্যান লাইট, এবং যদিও এখনো এসি বসানো হয়নি, এটা নিয়ে কাজ চলতেছে, দেরি হবে হয়তো, এখন করোনার জন্য আরো দেরি হবে। তো এই এসি যদি আমরা থাকে, আমরা এরকম সিস্টেম করে রাখতে পারবো যে ধরো সবাই যখন চলে গেছে, সন্ধ্যাবেলায় ক্লাস শেষ, সবকিছু শেষ, কোনো কারণে কেউ ভুলে অন করে চলে গেছে, এখন ল্যাপটপ দিয়েই আমি এটাকে অন অফ করে এই সকল ডিভাইসকে, ফ্যান লাইট এসি এগুলো অফ করে দিতে পারবো। এই রকম সিস্টেম অফিসে বসে, ধরো মনে ভাই তোমাদের যে কোর্স সেক্রেটারি, উনি চাইলে এটা করে দিতে পারবে, ওনাকে বলে দেওয়া হবে যে এইভাবে এভাবে করতে হবে। তো এইটা হচ্ছে হোম অটোমেশনের একটা বড় এক্সাম্পল, যেটা বর্তমানে আমাদের দেশে হয়তো এখনো অত শুরু হয়নি, কিন্তু বাইরের দেশে, বিদেশের যে ধরো যদি তোমরা কিছু সিনেমা দেখো, ইংলিশ সিনেমা, হলিউডের সিনেমা, ওগুলোতে দেখবা এরকম এক্সাম্পল দিয়ে তারা তাদের অফিস এবং অন্যান্য সিস্টেম তারা ইউজ করতেছে, সেট আপ করে রাখছে। এটা একটা ছোট্ট কোয়েশ্চেন, এটা এখানেই শেষ করি, তাহলে ইজি হবে, নাহলে পরে আবার ঝামেলা। যেমন ড্র দ্য ব্লক ডায়াগ্রাম অফ মাইক্রোপ্রসেসর, খুব কঠিন কিছুই না, এটা তোমরা মাইক্রোপ্রসেসর থিওরিতে পড়ে আসছো। এখানে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারো না, তাহলে আমি যত দ্রুত সম্ভব অ্যান্সার দিব। যদি কারো এই পর্যন্ত যা পড়ানো হয়েছে সেটার উপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। স্যার আপনি বলছিলেন ওই মাইক্রো প্রসেসর আর প্রসেসরের একটা কথা, তো এই দুইটার ভিতরে পার্থক্যটা কি স্যার একটু বললে হ্যাঁ ভালো হ্যাঁ, হতো। এর পরের কোয়েশ্চেনটাই এটা। এটা যদি বুঝি তাহলে মাইক্রো প্রসেসর আর মাইক্রো কন্ট্রোলারের মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারবো, এবং এটা দিয়ে আমি আজকের ক্লাসটা শেষ করব। সেটা হচ্ছে এখানে প্রথম কোয়েশ্চেন 6 যেটা ব্লক ডায়াগ্রাম অফ মাইক্রোপ্রসেসর, এটা আগে বুঝি, তাহলে পার্থক্যটা বুঝতে ইজি হবে। যেমন
আমাদের যে ল্যাপটপ ডেস্কটপ যেটা আছে ওটাতে মোটামুটি ধরে রাখো এই যে এই সাইজের মতো একটা মাদারবোর্ড থাকে, যেটা আমি হাইলাইট করলাম ছবিতে যেরকম দেওয়া আছে। এই সাইজের মোটামুটি একটা মাদারবোর্ড থাকে, এবং এখানে যদিও এত বড় করে একটা প্রসেসর দেওয়া, এত বড় প্রসেসর হয় না, খুব ছোট্ট সাইজের এইরকম সাইজের মোটামুটি একটা প্রসেসর থাকে। কখনো কখনো এরকম সাইজের, এরকম তো হয় না, চার কোনা সাইজেরই হয়। এই সাইজেরই প্রসেসর এই জায়গায় ধরো এরকম এতটুকু সাইজের একটা প্রসেসর কোন এক জায়গায় বসানো থাকে, এবং এটার সাথে বিভিন্ন ওয়ারিং এর মাধ্যমে ডাটা বাস, অ্যাড্রেস বাস, এগুলো এখন পড়বো না কারণ এগুলো তোমরা আগে জানতো। যদি না জেনে থাকো তাহলে আমাকে বললো, আমি আবার রিভিউ করে দিব। তো এই এই ছোট্ট একটা, এই এতটুকু ছোট্ট সাইজের একটা প্রসেসর, এর সাথে আলাদা করে র্যাম রম বসানোর জায়গা থাকে। যদি কোনো কারণে র্যাম রম নষ্ট হয়ে যায় আমরা কিন্তু সেটা চেঞ্জ করতে পারবো, অথবা আমার ল্যাপটপে 2 GB র্যাম অলরেডি আছে কিন্তু আমি চাইলে সেটাকে 4 GB করতে পারবো, সেটাকে 8 GB করতে পারবো, ডিপেন্ডিং অন ওটা কিভাবে তৈরি করা আছে। কিবোর্ড, মাউস, কিবোর্ড মাউস এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। তারপর মনিটর, প্রিন্টার এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। এগুলো আমরা আলাদা করে বসানোর একটা জায়গা থাকে যেটা আমরা চাইলে খুলে ফেলতে পারবো। একই রকম ভাবে এই সমস্ত ডিভাইস গুলো মাদারবোর্ডের মধ্যে এইভাবে আলাদা করে থাকে, যেটা আমরা চাইলে যখন ইচ্ছা তখন খুলে ফেলতে পারবো। এটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের বৈশিষ্ট্য। এখন যদি একটু পার্থক্যে আসি, যে হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন মাইক্রোপ্রসেসর সিস্টেমস এন্ড মাইক্রোকন্ট্রোলার সিস্টেমস, তখন তোমাদের এই পুরো বিষয়টা ক্লিয়ার হবে। মাইক্রোপ্রসেসর সিস্টেমস কি আর মাইক্রোকন্ট্রোলার সিস্টেমস কি, এখানে এক্সাম্পল পার্থক্যগুলো দেওয়া, যেমন লার্জার ইন সাইজ, স্মলার ইন সাইজ, খুব সিম্পল ভাবেই আমরা দেখতে পাচ্ছি। যেমন মাইক্রোপ্রসেসর সিস্টেমটা হচ্ছে মোটামুটি এত বড় সাইজের, আর আইসি মাইক্রোকন্ট্রোলার হচ্ছে খুব ছোট্ট একটু সাইজের আইসি, এটার তুলনায় খুবই ছোট। এটা আমি এই ছবি আঁকা একটু এখানে দেখালাম। তারপর হচ্ছে মাইক্রোপ্রসেসরের দাম বেশি, মাইক্রোকন্ট্রোলারের দাম খুবই কম, 100 টাকা। মাইক্রোপ্রসেসর যদি কোর i9 প্রসেসর যদি আমরা যাই, আমি যেটা জানলাম কিছুদিন আগে যে কোর i9 প্রসেসরের দাম নাকি 17,000 টাকা, সেই জায়গায় মাইক্রোকন্ট্রোলারের দাম হচ্ছে মাত্র 100 টাকা। তারপর হচ্ছে ভেরি হাই স্পিড, অবশ্যই মাইক্রোপ্রসেসরের স্পিড অনেক বেশি, গিগাহার্টজ রেঞ্জে, কোনোটা 2.4 2.8 গিগাহার্টজ, আর মাইক্রোকন্ট্রোলারের স্পিড মেগাহার্টজ, খুব স্লো স্পিড। ভেরি হাই অ্যাকিউরেসি, এগুলো তো তোমরা বুঝবাই। এখানে মেইন পার্থক্য যেটা আছে যেগুলা, সেটা একটু বলি। যেমন এই যে এইখানে মাইক্রোপ্রসেসর আমরা দেখতেছি, এই মাইক্রোপ্রসেসর এর র্যাম রম যদি কোনো কারণে নষ্ট হয় আমরা কিন্তু সেটা চেঞ্জ করতে পারবো, কিন্তু মাইক্রোকন্ট্রোলারের যে র্যাম রম যদি নষ্ট হয়, যে উপরে যে আমরা ছবি দেখে আসছি, এই একটা আইসির ভিতরে সবকিছু কিন্তু আলাদা না। যদি কোনো কারণে র্যাম অথবা রম নষ্ট হয় আমাকে এই মাইক্রোকন্ট্রোলারটা ফেলে দিতে হবে, এর কোনো বিকল্প নেই, মাইক্রোকন্ট্রোলারটা ফেলে দিতে হবে, ফেলে দিয়ে নতুন একটা কিনে নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে এটাকে আর চেঞ্জ করা এটাকে আর রিপেয়ার করা পসিবল না, পুরো আইসিটাকে ফেলে দিতে হবে, নতুন করে আইসি বসাইতে হবে। কিন্তু মাইক্রোপ্রসেসর এরকম না। মাইক্রোপ্রসেসরে যদি কোনো কারণে আমার র্যাম নষ্ট হয়, হয়তোবা এখন দামও কমে গেছে, 1200 টাকায় হয়তোবা 8 GB বা 16 GB র্যাম হয়তো পাওয়া যায়, প্রাইসটা আমার জানা নেই। তো এটা আমরা কিনে নিয়ে নতুন একটা লাগাই দিতে পারবো, যেটা মাইক্রোকন্ট্রোলারে পসিবল না। ইনপুট আউটপুট, কিবোর্ড মাউস নষ্ট হয়ে গেছে, আমি নতুন কিবোর্ড মাউস লাগাই দিতে পারবো, কিন্তু ওখানে যদি ইনপুট আউটপুট পোর্ট নষ্ট হয় আমাকে ফেলে দিতে হবে, ওটা নতুন কিনে নিয়ে আসতে হবে। সিপিইউ নষ্ট হলে কি করবে, সিপিইউ কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো, যে প্রসেসরটা আছে সেই প্রসেসরটা আমরা চেঞ্জ করতে পারবো, কিন্তু মাইক্রোকন্ট্রোলারের সিপিইউ শেষ মানে সব শেষ, নতুন করে নিয়ে আসবো। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য, যেটা 5 নম্বর পয়েন্ট। আচ্ছা, আরেকটা বিষয় এখন থাকে, সেটা আমি যদি তোমাদের বলি তাহলে ইজি হবে। খেয়াল করে দেখো, এখানে এই
এখানে যে প্রসেসর গুলো দেওয়া আছে, এই প্রসেসর গুলোর মধ্যে এগুলো কিন্তু সবই প্রসেসর, ঠিক আছে? 4 বিট হোক, 8 বিট হোক, 16 বিট হোক, 32 বিট, 64 বিট, যেই বিটই হোক, সবগুলাই হচ্ছে প্রসেসর। এবং তোমরা কেমিস্ট্রি যাদের মনে আছে, তা সেখানে একটা বাংলায় একটা কথা হয়তো শুনে আসছো বা মনে যদি থাকে, সেটা হচ্ছে সকল খারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়, এরকম একটা খার কথা নয়। শুনছো না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো সেরকম ভাবে এইখানে মাইক্রো কন্ট্রোলার এবং মাইক্রো প্রসেসরের ক্ষেত্রেও একটা কথা আসে, সেটা হচ্ছে সকল মাইক্রো কন্ট্রোলারই মাইক্রো প্রসেসর, কিন্তু সকল মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার না, এরকম একটা কথা। যে মানে মাইক্রো কন্ট্রোলার যতগুলো আছে সবগুলাই কিন্তু এক ধরনের প্রসেসর, বা আমরা মাইক্রো প্রসেসরও বলতে পারি, কিন্তু সকল মাইক্রো প্রসেসরকে আমরা মাইক্রো কন্ট্রোলার বলতে পারবো না। কারণ কিছু মাইক্রো প্রসেসর আমরা ল্যাপটপ ডেস্কটপে ইউজ করি 32 বিট, 64 বিট, সেটা পুরো ইন্ডিভিজুয়াল আলাদাভাবে এইভাবে ইউজ হয়। কিন্তু কিছু মাইক্রো প্রসেসর আছে যেটা সবগুলোকে একসাথে ইউজ করা হয় এবং ওগুলোকে স্পেসিফিক ভাবে মাইক্রো কন্ট্রোলারও বলা হয়, ঠিক আছে? সো ওইগুলা হচ্ছে ওই যেমন এই এক্সাম্পল, যে সকল মাইক্রো কন্ট্রোলারই মাইক্রো প্রসেসর, কিন্তু সকল মাইক্রো প্রসেসর মাইক্রো কন্ট্রোলার না। এই মাইক্রো কন্ট্রোলারও এক ধরনের মাইক্রো প্রসেসর, ঠিক আছে? যে এই যে ছবি যেটা আমরা যেটা দেখতেছি, এই সবগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি মাইক্রো প্রসেসর, কিন্তু 32 বিটের যে মাইক্রো প্রসেসর সেটাকে আমরা মাইক্রো কন্ট্রোলার বলতে পারবো না। এই হচ্ছে মোটামুটি পার্থক্য। তো আজকের ক্লাস এখান পর্যন্তই আমি রাখবো। তোমাদের স্যার এই স্যার এতটুকু। ওইটা কি বলেন স্যার, যে কোনটা? সব মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসর, হ্যাঁ, ওই জিনিসটা হ্যাঁ, হুম। স্যার, সকল আরেকবার একটু মাইক্রো বলেন। সকল মাইক্রো কন্ট্রোলার, এখানে যতগুলো মাইক্রো কন্ট্রোলার আমরা ছবিতে দেখতেছি সবগুলাই হচ্ছে মাইক্রো প্রসেসর বা ওয়ান কাইন্ড অফ প্রসেসর। সবগুলাই প্রসেসর, সেটা মাইক্রো কন্ট্রোলার হোক বা মাইক্রো প্রসেসর হোক। কিন্তু এই যে এই প্রসেসর গুলা, এগুলো হচ্ছে 8 বিটের প্রসেসর বা 16 বিটের প্রসেসর। 32 বিটেরও প্রসেসর আছে। 32 বিটের প্রসেসরটাকে আমরা মাইক্রো কন্ট্রোলার বলতে পারবো না, কারণ সেটা মাইক্রো কন্ট্রোলার হিসেবে ইউজ হয় না, সেটা ইউজ হয় ল্যাপটপ ডেস্কটপে, ঠিক আছে? ওই পার্থক্য কই? এই যে এখানে একটা 6 নম্বর পয়েন্ট, যেটা এখানে খেয়াল করো, যে মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে, মাইক্রো প্রসেসর সিস্টেমের ক্ষেত্রে কারেন্টলি 32 বিটস অর হায়ার দ্যান, যেটা সেটাকে এমপিইউ বলতেছি, সরি, মাইক্রো প্রসেসর ইউনিট বলতেছি। মিনিমাম 32 বিট অথবা তার বেশি যেগুলা, সেগুলা হচ্ছে মাইক্রো প্রসেসর ইউনিট বলতেছি। কিন্তু 8 আর 16 বিট যেটা, সেগুলোকে আমরা মাইক্রো কন্ট্রোলার বলতেছি। এখানে পুরোপুরি বলা হয়নি আলাদা করে যে 8 আর 16 বিটও কিন্তু এক ধরনের মাইক্রো প্রসেসর, কিন্তু স্পেসিফিক ভাবে পার্থক্য করার জন্য এইভাবে নামকরণ করা হয়, যে আমরা 32 বিটের উপরের গুলাকে মাইক্রো প্রসেসর বলবো, আর 16 বিটের উপর পর্যন্ত সেগুলোকে মাইক্রো কন্ট্রোলার বলবো। বাট এটা কোনো জরুরি না, সকল মাইক্রো কন্ট্রোলারই এক ধরনের মাইক্রো প্রসেসর। এটা হচ্ছে মেইন কথা। এই জায়গায় হয়তো তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, এখানে এমপিইউ লেখা, এটাকে এমপিইউ লেখা যেতে পারে, আবার এমসিইউ ও লেখা যেতে পারে। এমপিইউ মানে হচ্ছে মাইক্রো প্রসেসর ইউনিট, ঠিক আছে? অথবা যেহেতু মাইক্রো কন্ট্রোলার এটা, তাই এটাকে মাইক্রো কন্ট্রোলার ইউনিট এটাও বলা যাবে, বাট এইটাকে কখনোই এমসিইউ বলা যাবে না, এটা অলওয়েজ এমপিইউ। তো মোটামুটি এই আছে আজকের জন্য। আরো কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো যদি থাকে। না স্যার, নাই। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, তাহলে আজকের এখানে ক্লাসটা এখানেই শেষ করি। এবং শেষ করার আগে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিতে হবে, একটু একটু ওয়েট করো।
আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এখানে এই পর্যন্ত থাকলো। আমি তোমাদের এই ক্লাস লেকচারটা, ভিডিওটা যত দ্রুত সম্ভব দিয়ে দিব, যাতে তোমরা পরে স্টাডি করতে পারো বাসায়। নেক্সট ক্লাসটা আমরা নেক্সট রবিবারে 12:45-এ আসবো। ওকে স্যার, ওকে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।